গল্পটি শুরু হয় একটা অন্ধকার রাতের ঘন জঙ্গল থেকে, যেখানে আমরা গায়ে রক্তমাখা একটা মেয়েকে ভয় পেয়ে এদিকে ওদিকে দৌড়াতে দেখি। আর তাকে দেখেই মনে হচ্ছিল সে কোনো কিছু একটা থেকে বাঁচতে এরকম পাগলের মতো দৌড়াচ্ছে। এরপর সে দৌড়াতে দৌড়াতে একটা বাড়ির কাছে চলে আসে, যেখানে সব জায়গা থেকে কেমন যেন লাল আলো বেরোচ্ছে। ঠিক তখনই তার সামনে আমরা একটা কালো ছায়া মানে অশরীরীর মতো কিছু একটা দেখতে পাই, যে মহিলাটিকে গলা চেপে ধরে অনেক উপরে তুলে ফেলে। এরপর তার চোখের দিকে তাকিয়ে একটা নাম নেয়, তবে ওই নামটা কিন্তু এই মেয়েটার না। আসলে ওই অশরীরী আত্মাটা ওই মেয়েটার দিকে তাকিয়ে বলে যে আন্দ্রে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই ওই মেয়েটার ঘুম ভেঙে গিয়েছে, মানে এতক্ষণ ধরে তার সঙ্গে যাই কিছু হচ্ছিল সবই তার দুঃস্বপ্ন ছিল। এরপর সে তার হবু স্বামীর কাছে যায়, যার নামই আসলে আন্দ্রে। তারা দুইজন একে অপরকে বেশ ভালোবাসে, তাদের একটা ছোট্ট কুকুর ছানাও আছে। তারপর তারা দুইজন ওখানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে, আর খুব শীঘ্রই তারা কিন্তু বিয়েও করতে যাচ্ছে। আসলে তারা দুইজন এখন ইউক্রেনে থাকে। এরপর আন্দ্রে তার ফিয়ন্সের জন্য মানে মেয়েটার জন্য খাবার তৈরি করে নিজে কাজে চলে যায়। কিন্তু ওই মেয়েটা তো স্বপ্ন দেখার পর থেকে অনেক ঘাবড়েছিল, তাই সে তার আন্টি ইওডাকে কল করে। তার আন্টিকে স্বপ্নের ব্যাপারে সবকিছুই খুলে বলে। সে তার আন্টিকে বলে যে ওখানে আমি মৃত্যুর ফ্রেজটাকে দেখেছি, যে আন্দ্রেকে নিতে এসেছিল। এই সবকিছু শোনার পর তার আন্টি তাকে বলে যে যেহেতু তুমি এরকম একটা স্বপ্নে দেখেছ, তাই আন্দ্রেকে যত দ্রুত সম্ভব তোমার কাছ থেকে দূরে পাঠিয়ে দাও। আর তাকে কোথায় যেতে বলতে হবে এই বিষয়ে তো আমার আর তোমাকে কিছু বলা লাগবে না, তাই না? তো এরপরে কিছুদিন পার হয়ে যায়, আর আমরা দেখতে পাই তারা দুইজন এখন কন্ডক নামের একটা শহরে আছে। আর তারিখটা ছিল 2022 সালের 23শে ফেব্রুয়ারি। আসলে তারা এখানে এসেছে তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তারা দুইজন তো ওই দিন অনেক খুশি ছিল, তবে তাদের এই খুশি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সেই সময় ইউক্রেনের উপর রাশিয়ার হামলা শুরু হয়ে গিয়েছিল। রাশিয়ার লোকরা ইউক্রেনের সমস্ত অ্যাক্টিভেট এবং সরকারের সব বড় বড় কর্মকর্তাদের আটক করে ফেলে। তাই সাধারণ জনতা নিজেদের জীবন বাঁচাতে ইউক্রেন থেকে পালাতে শুরু করে। তাই আন্দ্রেও তার ফিয়ন্সেকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ততক্ষণে সব জায়গায় রাশিয়ান সৈন্যরা ঘিরে ফেলেছে। তখন ওই মেয়েটা বলে যে চলো আমরা বরং এখান থেকে আমার আন্টির বাসায় চলে যাই, কারণ ওটা ঘন জঙ্গলের মধ্যে বানানো একটা সেফ হাউস, ওখানে কোনোভাবে সৈন্যরা পৌঁছাতে পারবে না। আর তুমি জানো ওই বাড়িটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ও ছিল। সেই সময় যেহেতু সৈন্যরা ওই বাড়িটা খুঁজে পায়নি, আমার মনে হয় এখনো তারা খুঁজে পাবে না, আমরা ওখানেই সেফ থাকবো। তখন আন্দ্রেও তার কথা মেনে নেয়, আর তারপর তারা দুইজন মিলে ওই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তবে যাওয়ার সময় তাদের সঙ্গে আবার কিছু সোলজারদের দেখা হয়ে যায়। তারা আন্দ্রের গাড়ি আটকে দিয়ে অনেক প্রকার প্রশ্ন করতে শুরু করে। আন্দ্রে তাদের সঙ্গে অনেক সুন্দরভাবে কথা বলে ব্যাপারটা সামলানোর চেষ্টা করে, কিন্তু এই সৈন্যরা তখন তার ফিয়ন্সে মানে মেয়েটার সঙ্গে অসভ্যতামি করতে শুরু করে। এটা দেখে তো আন্দ্রে প্রচন্ড পরিমাণ রেগে যায়, কিন্তু তাও সে তার রাগ কন্ট্রোল করে তাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করে। এরপর কথাবার্তা শেষ করে যখন তারা সেখান থেকে চলে যেতে যাবে, তখনই সোলজার তার প্রধানের কাছে গিয়ে আন্দ্রের গার্লফ্রেন্ডকেই চেয়ে বসে। মানে তারা যে এখন এই মেয়েটার সঙ্গে কি করবে তা তো আর আমার তোমাদেরকে বলে দেওয়া লাগবে না, তাই না? আর এখানে তাদের চিপ ওই পারমিশনটা দিয়ে দেয়, মানে মেয়েটাকে তুলে নেওয়ার। আর এরপরে তারা আন্দ্রের কাছ থেকে জোর করে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে থাকে। তখন আন্দ্রে তো আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে ওখানে গুলি চালাতে শুরু করে। সৈন্যরাও একের পর এক গুলি করে, তবে আন্দ্রের গুলিতে সেখানে একটা সৈন্য আহত হয়ে পড়ে। অন্য সৈন্যরা যখন তার দিকে ছুটে যায়, আর এই সুযোগে আন্দ্রে গাড়ি নিয়ে কোনো মতে ইউডার বাড়িতে মানে তার ফিয়ন্সের আন্টির বাসাতেই চলে আসে। তো গাড়ি থেকে নামার পর ওই মেয়েটা দেখতে পায় যে তার ছোট্ট কুকুরটা একটু আহত হয়ে গিয়েছে। সে তার আন্টিকে বলে যে তুমি কুকুরটাকে একটু দেখো তোর কি হয়েছে। আর এরপর সে আন্দ্রের মুখে হাত দেয়, কিন্তু দেখতে পায় যে আন্দ্রের গায়ে গুলি লেগেছে আর তার সারা শরীরে রক্ত লেগে আছে। আন্দ্রে আসলে তার ফিয়ন্সেকে সেফভাবে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গুলি লাগার পরে ওই গাড়িটা চালিয়ে গিয়েছে। এটা দেখে তো ওই মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণ পর আন্দ্রে তার হাতের উপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিজের ভালোবাসার মানুষকে এরকম চোখের সামনে মরে যেতে দেখে তো সে পুরো পাগলের মতো হয়ে যায়। ওই মেয়েটা তো কোনোভাবে এটা মেনে নিতে পারছে না যে আন্দ্রে আর নেই। আর এখন সে বুঝতে পারে যে তার সে দুঃস্বপ্নটা আসলে সত্যি হয়ে গেল। মৃত্যু এসে আন্দ্রেকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। এরপর আমরা সেই সোলজারদেরকে দেখতে পাই। এরা আসলে প্রচন্ড পরিমাণ নিষ্ঠুর। এদের সামনে কেউ মারা গেল বা বেঁচে থাকলো তা নিয়ে এদের কোনো মাথা ব্যথাই নেই। আর একটু আগে যে আন্দ্রের সঙ্গে গোলাগুলিতে একটা সৈন্য আহত হয়েছিল, এরপর তাকে সেখানে সবাই মিলে ড্রেসিং করে দেওয়ার ব্যবস্থা করে। অন্যদিকে আন্দ্রের দাফনের আগে তো তার গার্লফ্রেন্ড তাকে শেষবারের মতো দেখে নিচ্ছিল আর পরম যত্নে সবকিছুই ঠিক করে দিচ্ছিল। তখন তার আন্টি ইউদেকা তাকে বলে যে নিজেকে একটু সামনে নাও, সময়ের সঙ্গে সঙ্গে দেখবে সবকিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু এই মেয়েটা বলে যে সবকিছু তো আমার ঠিক হওয়ার কোনো দরকার নেই, আমার শুধুমাত্র আন্দ্রেকে চাই। তুমি তো জানো আমি তাকে কি পরিমাণ ভালোবেসেছিলাম,
আমি তো এই পর্যন্ত কত জীবন অতিবাহিত করেছি, এত এত যুদ্ধ দেখেছি, মানুষকে মরতে দেখেছি, অন্তত 1000 বার আমি মরেও গেছি, কিন্তু আজ পর্যন্ত আমার কখনো এতটা খারাপ লাগেনি যতটা আজকে আমি আন্দ্রেকে হারিয়ে কষ্ট পাচ্ছি। আমি তো আন্দ্রের সঙ্গে অনেক খুশি ছিলাম, আর এই প্রথমবার একটা সাধারণ মেয়ে হয়ে আমি তাকে ভালোবেসেছিলাম। সেও আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসতো। আমি তো আমার সমস্ত পাওয়ারই ছেড়ে দিয়েছি, তাও আমি এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট আমি আজকে আন্দ্রেকে হারিয়ে পাচ্ছি। তো এরপর সে তার আন্টি ইউদেকাকে আরো বলে যে তবে তুমি চিন্তা করো না, যাদের জন্য আজকে আমি এতটা কষ্ট পাচ্ছি এদের প্রত্যেককে আমার এই কষ্টের মূল্য দিতে হবে। আমি তাদেরকে এমনভাবে মারব যে তারা প্রতিদিন মরে যেও বেঁচে থাকবে, মানে তাদের মৃত্যু হবে প্রচন্ড রকম ভয়ানক, যা তারা কখনো কল্পনাও করতে পারবে না। এরপর সে তার আন্টিকে আন্টির বডিটা দিয়ে দেয় সৎকারের জন্য, আর নিজে সেখান থেকে একটা কুড়াল নিয়েই বের হয়ে যায়। বন্ধুরা, এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারি এতক্ষণ ধরে আমরা যে মেয়েটাকে দেখছিলাম ও কোনো সাধারণ মেয়ে মানুষ না, সে হলো একটা ডাইনি বা উইচ, যে আন্দ্রেকে ভালোবাসার পর একটা সাধারণ মানুষে পরিণত হয়ে গিয়েছিল। তো এরপর সে তো এই কোড়ালটা নিয়ে ঘরের পেছনে বানানো একটা সিক্রেট দেয়াল ভেঙে ফেলে। আসলে ওই দেয়ালের পেছনে একটা সিক্রেট ঘর ছিল যেখানে জাদুবিদ্যার চর্চা করা হতো, মানে ডাইনিরা যেখানে তাদের সমস্ত কাজ কারবার করে আর কি। তো এরপর সে একটা জাদুর আয়নার সামনে গিয়ে তার সমস্ত জামা কাপড়ই খুলে ফেলে, আর তার হাতে তো আগে থেকে দুটো ট্যাটু আঁকা ছিল, কিন্তু আমরা তখন আয়নায় দেখতে পাই যে ওটা আসলে কোনো ট্যাটু নয়, বরং শিকল দিয়ে তার হাত দুটো বাঁধা ছিল। এরপর সে ওই শিকলটাও ভেঙে ফেলে, আর আগে যে পাওয়ারটা তার ভালোবাসার জন্য ছেড়ে দিয়েছিল সেই পাওয়ারটা তখন আবারও তার মাঝখানে চলে আসে। এখন সে তো পুরোপুরি প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি, মানে এখন সে করবে মৃত্যু নিয়ে খেলা। তবে গল্পের প্রথম থেকে কিন্তু এখনো পর্যন্ত আমরা এই মেয়েটার নাম জানি না, কারণ তার আসল পরিচয় হলো সে একটা উইচ বা ডাইনি। তো এরপর সে তো তার প্রতিশোধ নেওয়ার সমস্ত প্ল্যানই তৈরি করে ফেলে। অন্যদিকে আমরা সে রাশিয়ান সোলজারদেরকে দেখতে পাই, সেখানকার চিফ সৈন্যদেরকে বলছে যে এখনো আমাদের খাবার পৌঁছয়নি, কারণ ইউক্রেনের সৈন্যরা আমাদের সমস্ত খাবারের ট্রাকে আটকে দিয়েছে, তাই তোমরা এখন যা ইচ্ছা তাই করতে পারো, এখানে আর কোনো ডিউটি নেই, যেখান থেকে পারো খাবার ম্যানেজ করে নিয়ে আসো। তো এরপর তো তারা চিপের আদেশ অনুযায়ী আলাদা আলাদা গ্রুপ করে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। তখন কিছু সোলজার একটা বাড়ির কাছে চলে আসে, আর সেখানে তাদের সঙ্গে একটা বৃদ্ধ ব্যক্তির দেখা হয়। সৈন্যদের দেখা মতো এই লোকটা তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ওই সৈন্যরা উল্টো বৃদ্ধ লোকটাকে ধাক্কা দিয়ে তার ঘরের মধ্যে চলে যায়। ওই ঘরে আসলে বৃদ্ধ লোকটার একটা মেয়েও ছিল। সৈন্যরা তো ওই মেয়েটাকে দেখে তাদের আর লোলুপ দৃষ্টি কোনোভাবে আটকাতে পারে না, মানে এখন তারা ওই মেয়েটাকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায় শুধুমাত্র ভোগবিলাসের বস্তু করে রাখার জন্য। তবে ওই মেয়েটা তো সেটা খুব ভালো করে বুঝতে পারে, তাই সে ওখান থেকে তখন পালানোর চেষ্টা করে। তবে এতগুলো সৈন্যদের মাঝখান থেকে তো সে পালাতে পারবে না, তাই ওই সময় সৈন্যরা তাকে মেরে তো অজ্ঞান করে ফেলে। এরপর যখন একটু পরে তার জ্ঞান ফিরে আসে, তখন একটা সোলজার তো জোর করে তার সঙ্গে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করে। সেই মেয়েটা তখন ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু ওই নিষ্ঠুর সোলজারটা তার উপর কোনো মায়াই দেখায় না, মানে ওই মেয়েটা সেখানে এই সোলজারদের কাছে রেপ হয়ে যায়। তো এরপরে লোকগুলো একটা ক্যাম্পের কাছে চলে আসে, আর তারা সঙ্গে করে কার্ডিয়াকে, মানে ওই বৃদ্ধ লোকটার মেয়েটাকেও নিয়ে আসে, যাতে করে অন্য সোলজাররাও তার সঙ্গে মজা নিতে পারে। মানে তারা কার্ডিয়াকে এই ক্যাম্পে তাদের রক্ষিতা করেই রাখতে চাচ্ছিল। কিন্তু এরপর যখন একটা সোলজার ওই মেয়েটার সঙ্গে খারাপ কিছু করতে যাবে, ঠিক সেই মুহূর্তে ওই ডাইনিটা সেখানে চলে আসে, আর সে ওখানে রক্ত নিয়ে কিছু একটা করছিল। আসলে সে তো ওই সব সোলজারদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যায় যারা তার ভালোবাসার মানুষকে তার সামনেই মেরে ফেলেছে। এরপর সে ওখানে একটা সৈন্যের উপর জাদু করে, আর কিছুক্ষণ পর দেখা যায় যে তার পুরো শরীরে যন্ত্রণা শুরু হয়ে যায়, এমনকি তার মুখ থেকে চুল বের হতে শুরু করে। এরপর আবার তার মুখ থেকে একটা চিরকুটও বেরিয়ে আসে, যেখানে লেখা ছিল এই পুরো জঙ্গলটাই একটা কবর হয়ে উঠবে। তো ওই চিরকুটের লেখাটা পড়ে তো সোলজারটা আরো বেশি ভয় পেয়ে যায়, আর এরপর তার সারা শরীর থেকে, মানে চোখ মুখ নাক সব জায়গা থেকেই রক্ত বের হতে শুরু করে। আর একটু পরে এরকম অসহ্য রকম যন্ত্রণা সহ্য করতে করতে সোলজারটা সেখানেই মারা যায়। তো এরপর আমরা চিপকে দেখতে পাই, সেও রাতে একটা দুঃস্বপ্ন দেখে। সে ওই স্বপ্নে নিজেকে ডাইনির বাড়িতেই খুঁজে পায়, আর ওখানে একটা রক্তমাখা ডাইনি তাকে বলছিল যে কোনো প্রকার করুণা ছাড়াই আমি তোমাদের সবাইকে ধ্বংস করে ফেলবো। এরকম স্বপ্ন দেখে তো চিপ প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়, তাই সে সোলজারদেরকে বলে যে তোমরা যে মেয়েটাকে নিয়ে এসেছো তাকে এক্ষুনি তার বাড়িতে দিয়ে আসো, কারণ সে মনে করছিল যে এই মেয়েটাকে নিয়ে আসার জন্যই হয়তোবা সে এরকম বাজে স্বপ্ন দেখেছে। তো এরপর তো চিপের আদেশ অনুযায়ী তারা কার্ডিয়াকে একটা জায়গায় ফেলে রেখে আসে। তবে ওই রাস্তায় কার্ডিয়ার সঙ্গে তখন সে ডাইনিটার দেখা হয়ে যায়। সে কার্ডিয়াকে বলে যে তুমি কি তোমার প্রতি হওয়া অন্যায়ের বদলা নিতে চাও? কার্ডিয়া প্রথমে তো কিছুই বলে না, কিন্তু তার চোখ মুখ দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে তার পুরো শরীরে প্রতিশোধের আগুন জ্বলছে।
তো এরপর আমরা সেখানে আরেকটা সৈন্যকে দেখতে পাই যে হিসু করার জন্য বাইরে এসেছিল। তবে তখন সে দেখতে পায় যে তার প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে তো সে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর সেখানে আমরা আরো দুজন সোলজারকে দেখতে পাই যাদেরকে ডাইনিটা মারতে এসেছিল। সে যখনই একটা সোলজারের ঘাড় মটকে দিতে যাবে ঠিক তখনই দেখতে পায় যে সে সোলজারটা পকেট থেকে তার ফ্যামিলি ফটো বের করে দেখছে। এটা দেখতে পেয়ে তো ডাইনিটা তখন সে ছবির দিকেই তাকিয়ে থাকে। আর এই যাত্রার মতো ওই সোলজারটা তার ফ্যামিলি ফটোর কারণেই বেঁচে যায়। তো এর পরের দিন সকালবেলা সবাই যখন ঘুম থেকে উঠে তখন দেখতে পায় যে সবার ফোনে একই মেসেজ, যা আগের দিন চিপ স্বপ্নে দেখেছিল, যেখানে বলা হচ্ছিল যে এই জঙ্গলটা একটা কবরে পরিণত হয়ে যাবে আর আমি তোমাদের কাউকে কোনো করুণা করব না। এটা পরে তো সেখানে থাকা সব সৈন্যদের মনে ভয় কাজ করতে শুরু করে। তবে চিপ এসব কোনো কিছুই বিশ্বাস করে না। সে উল্টো তার সোলজারদেরকে বলে যে হতে পারে এটা শত্রুপক্ষের কোনো চাল, তারা আমাদেরকে এই মেসেজ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে করে আমরা এখান থেকে চলে যাই। তাই তোমরা এসব বিষয়কে খুব একটা সিরিয়াস ভাবে নিও না। তো এরপরে সেখানে একটা সোলজার এসে সবাইকে বলে যে চিপ, জঙ্গলে অনেক মরা পাখি পাওয়া যাচ্ছে, তবে আশ্চর্যের বিষয় হলো প্রত্যেকটা পাখির মাথায় কাটা। মানে বুঝতে পারছো তো উইস তার কাজ কারবার কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। তো এরপর তারা আরেকটু সামনে এগোতেই দেখতে পায় যে একজন সোলজারকে কেউ একজন হাত পা বেঁধে গাছের সঙ্গেই বেঁধে রেখেছে, এমনকি তার মুখটাও সেলাই করা। আর এরকম পরিস্থিতি দেখে তো একটা সোলজার যখনই সামনের দিকে এগোতে যাবে ঠিক তখনই সেখানে আবার বোম ব্লাস্ট হয়ে যায়। কারণ ওই ডাইনিটা আগে থেকে সেখানে বোমা ফিট করে রেখেছিল যাতে করে সোলজাররা এখানে আসা মাত্রই বোমা ব্লাস্টে মারা যায়। তো এরপর আমরা সেই ডাইনিটাকে দেখতে পাই যে তার ঘরে অনেক ভয়ানক একটা রিচুয়াল করছিল। সে আসলে একটা বড় ডিমনের প্রার্থনা করছিল যাতে করে ডিমনের শক্তিও তার মধ্যে চলে আসে। এরপর সেখানে তার আন্টি ইউদেকা চলে আসে আর তাকে বলে যে তুমি যা করছো এগুলো কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, তুমি তোমার সর্বোচ্চ সীমা পার করে ফেলছো, যা তোমার জীবনের জন্যও ঠিক নয়, কারণ ডিমনের সঙ্গে এরকম লাগাতার যুক্ত থাকা কোনোভাবেই উচিত নয়। এরপর সে আরো অনেক কিছু বলে ডাইনিটাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি আর প্লিজ সীমা অতিক্রম করো না। কিন্তু ওই ডাইনিটা তার আন্টির কোনো কথাই কানে নেয় না। উল্টো সে তার আন্টিকে বলে যে আমার যাই হয়ে যাক না কেন ওই সমস্ত পাওয়ারই আমি পেতে চাই, একটা সৈন্যকে আমি ছাড়বো না যারা আমার প্রিয় মানুষটাকে এইভাবে মেরেছে। এখন শুধু আমার কাছে প্রতিশোধের আগুন জ্বলছে, তাই আমি সীমা অতিক্রম করলাম কি করলাম না সেই কথা প্লিজ আমাকে বলতে এসো না। আর এসব বাঁচা মরা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ তুমি তো খুব ভালো করেই জানো এর আগে আমি আরো অনেকবারই মরেছি, তাই এখন কোনো কিছুই আমাকে আর আটকাতে পারবে না। তো এরপর তার আন্টি তাকে আবারও বলে যে তুমি কি ভুলে গিয়েছো আমি তোমাকে কোন পরিস্থিতি থেকে বাঁচিয়ে এনেছি, তোমাকে একটা সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তুমি আবারও তোমার জীবনটাকে অন্ধকারের দিকেই ঠেলে নিয়ে যাচ্ছ। এটা কি তুমি ঠিক করছো বলো? তবে আমি যে তোমাকে এত কষ্ট করে বাঁচিয়ে নিয়ে আসলাম তার কি কোনো মূল্য তুমি আমাকে দিলে? তার আন্টি তো তাকে এরকম অনেক কথাই বলতে থাকে ওই ডিমনের প্রার্থনা করা থেকে আটকানোর জন্য, কিন্তু ওই ডাইনিটা তার আন্টির এই কথাও শোনে না। তো এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই সোলজারকে দেখতে পাই যে ফ্যামিলি ফটো বের করে দেখছিল। সে এখানেও তার ফ্যামিলি ফটোটা বের করে আর একবার দেখতে যায়, কিন্তু তখন এসে দেখে ওই ছবির উপরে রক্ত ভরা, মানে ওই ডাইনিটা তার স্ত্রী এবং ছেলের ছবি দিয়ে অলরেডি কালো জাদু করে ফেলেছে। এটা দেখতে পেয়ে তো সে তার পরিবারের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য পুরো পাগল হয়ে যায়, তাই সে শহরে যাওয়ার জন্য অনেক পীড়াপিড়ি করে, কিন্তু তাদের চিপ তো এটা কোনোভাবেই মেনে নেবে না যে এখন সে যুদ্ধ সেরে শহরে যাবে তার পরিবারের সঙ্গে কথা বলতে। তাই সে ওই সোলজারকে কোনো পারমিশনই দেয় না। তবে ওই সোলজারে তার পরিবারের জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই সে চিপের কথা অমান্য করে সেখান থেকে একটা ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় যাওয়ার পর তার আবারও উইচের সঙ্গে দেখা হয়ে যায়। আসলে উইচ তার মাইন্ড নিয়ে খেলছিল। আর এরপর সেই ডাইনির চক করে পড়ে সে ওখানে থাকা দুটা সোলজারকে মেরে ফেলে, যা আবার বাকি সোলজাররা দেখতে পেয়ে যায়। আর তারা তখন মনে করে যে নিশ্চয়ই এর মাথা ঠিক নাই, না হলে সে নিজের দলের সোলজারকে এভাবে কেন মারবে? অথবা এটাও হতে পারে সে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, মানে ইউক্রেনের হয়ে কাজ করছে, তাই তারা ওখানে তাকে বাজেভাবেই মারতে শুরু করে। আসলে উইচ এখানে ইচ্ছা করে তাদের মাঝখানে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করে দেয়। তো এর পরের দিন সকালবেলায় আবার ক্যাম্পে হঠাৎ করে অনেক বোমা ফাটতে শুরু করে। সবাই তো নিজেদের জীবন বাঁচানোর জন্য এখানে সেখানে ছুটতে শুরু করে। আর এদিকে আমরা সেই ডাইনিটাকে দেখতে পাই, তার আন্টি এসে আবারও তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যে কাজগুলো করছো এগুলো কিন্তু মোটেও ঠিক করছো না, কিন্তু সে তার আন্টির কথা তো শোনেই না। উল্টো সে তার আন্টির সঙ্গে এবার অনেক রুড ভাবেই বিহেভ করে। কিন্তু এরপর যখন তার হুঁশ ফিরে আসে, মানে সে ডাইনি থেকে সাধারণ মানুষ হয়ে যায়, তখন সে তার ভুল বুঝতে পেরে আন্টির কাছে গিয়ে ক্ষমা চায়। কিন্তু এইবার তো তার আন্টি ইউদেকা একটু বেশি ভয় পেয়ে যায়, কারণ সে এবার তার ভাগ্নির মাঝখানে একটা ডাইনি যার নাম ওলেনা তার প্রতিচ্ছবি দেখতে পায়। ওলেনা হলো খুব ভয়ঙ্কর একটা ডাইনি, আর তার ভাগ্নি এতদিন ধরে এই ডাইনিরই পূজা করে আসছিল যাতে করে ওলেনার সমস্ত শক্তি তার মাঝখানে চলে আসে। আর তাই আস্তে আস্তে সে এখন ওলেনাতেই পরিণত হয়ে গিয়েছে। এরপর রাতের বেলায় সেই ডাইনিটা মানে ওলেনা এসে সমস্ত সোলজারদেরকেই হুমকি দিয়ে যায়
আর পরের দিন ঘটে একটা আশ্চর্যজনক ঘটনা। সেখানে যে সোলজাররা মারা গিয়েছিল তাদের কোনো ডেড বডি ওখানে ছিল না। তারা তো দ্রুত ওই ডেড বডিগুলোকে খুঁজতে শুরু করে, আর একটু পর দেখতে পায় যে প্রত্যেকটা ডেড বডি গাছের সঙ্গে ঝুলে আছে, যা দেখে তারা এবার সত্যি সত্যি অনেকটা ভয় পেয়ে যায়। আর তাদের মাঝখানে একটা সোলজার এতটাই ভয় পেয়ে যায় যে সে মনে করে উইস তার জীবন নেওয়ার আগে সে নিজেই তার জীবন নিয়ে নেবে। এটা ভেবে সেই ওখানে আত্মহত্যা করে ফেলে। আর এরপর আমরা সেই সোলজারটাকে দেখতে পাই যে কার্ডিয়ার সঙ্গে খারাপ কাজ করেছিল, আর শাস্তিস্বরূপ তার প্রাইভেট পার্ট থেকে এখন সমস্ত পোকামাকড় বের হতে শুরু করে। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য সে নিজেই শহরের দিকে দৌড়ানো শুরু করে। আর এরপর রাস্তায় সাহায্য চাওয়ার জন্য এইবার সে কার্ডিয়ার কাছেই আসে, কিন্তু কার্ডিয়া তো তাকে মারার জন্য আগেই সেখানে কুড়াল নিয়ে প্রস্তুত ছিল। সে তখন কার্ডিয়ার কাছে তার জীবনটা ভিক্ষা চায়। কার্ডিয়া তাকে দেখে যখন একটু মায়া হয়, মানে সে কুড়ালটা যখনই সরিয়ে নেয়, তখনই এই সোলজারটা তার আসল চেহারা দেখিয়ে দেয়। মানে তার পাশে থাকা বন্দুকটা দিয়ে তখন সে কার্ডিয়াকেই মারতে যায়। তবে কার্ডিয়া এবার তাকে আর একটা সুযোগও দেয় না। সেই কুড়ালটা দিয়ে তাকে পুরো 2 টুকরো করে ফেলে, আর তার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ সে এইবার পূর্ণ করতে পারে। এদিকে সে আর্মিদের ক্যাম্পেতে অলরেডি অনেক বিশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছে। সৈন্যরা একে অপরকে হামলা করে মেরে ফেলছে। আর তখনই সেখানে ওলেনা গিয়ে উপস্থিত হয়। ওলেনাকে দেখতে পেয়ে তো সমস্ত সৈন্যরা আবার তার দিকে গুলি ছুটতে শুরু করে। আর এইবার তো ডাইনিটা একটু আহত হয়ে যায়। সে কোনো মতে তো ওখান থেকে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর তার আন্টি ইউদেখা আস্তে আস্তে তার শরীর থেকে প্রত্যেকটা গুলিই বের করে। তখন সে আবারও বলে যে এই প্রত্যেকটা বুলেটের মূল্যে ওইসব সৈন্যদেরকে দিতে হবে, আর এক এক করে সব সোলজারদেরকে আমি মেরে ফেলবো, আর সবার শেষে মারবো ওই শয়তান চিপটাকে। কিন্তু ঠিক তখনই তার আন্টি তাকে বলে যে তুমি তো এই কাজটা করতে পারবে না, কারণ তুমি তো ডিমনের সঙ্গে অলরেডি চুক্তি করে ফেলেছো যে তুমি চিফকে মারতে পারবে না। চিফকে তো তোমার অন্য একটা কাজে লাগবে, সেটা কি তুমি ভুলে গিয়েছো? বন্ধুরা, এই চিপকে যে ওই ডাইনিটার কি কাজে লাগবে সেটা আমরা গল্পের শেষেই জানতে পারবো। আর এদিকে ওলেনাকে খুঁজতে খুঁজতে চিপ তার বাকি সৈন্যদেরকে নিয়ে সে জঙ্গলে ঘেরা বাড়ি মানে ইউদেকার বাড়িতেই চলে আসে। আর সেখানে আসার পরে সে ঘরে ঢুকে ওলেনার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যায়। ওলেনা তাকে প্রথমে কিছুই বলে না, কিন্তু একটু পরে দেখা যায় যে পেছনে একটা ডাইনি এসে ওই চিপকে মেরে ফেলতে যাবে। আর ঠিক তখন ইউদেকা ওলেনাকে বলে যে চিপকে তো মারা যাবে না, তুমি কি ভুলে গিয়েছো অলরেডি তুমি প্রেগনেন্ট, আর চিপকে মেরে ফেললে কিন্তু তোমার সন্তানেরই ক্ষতি হবে। তখন ওলেনা তো আর চিপকে মারতে পারে না, কিন্তু সেটা কোনোভাবে মেনে নিতে পারছে না যে সে চিপের ওপর প্রতিশোধ নিতে পারছে না, মানে তাকে একটা করুণ মৃত্যু সে দিতে পারছে না। তখন ইউদেকা তাকে বলে যে চিপকে মারতে না পারলেও ওকে শাস্তি দেওয়ার একটা উপায় আমার কাছে আছে। আর এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা চিপকে তার ক্যাম্পেই দেখতে পাই। তবে সে এখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছে, মানে ইউদেকা তার উপর এমনভাবে কালো জাদু করেছে যে তার কোনো সেন্সই নেই। আর এখানে তখন নতুন সোলজাররা এসে চিফকে গ্রেফতার করে নিয়ে যায়, কারণ তারা মনে করছে যে এখানে যত সৈন্যরা মারা গিয়েছে সবাইকেই চিফ মেরে ফেলেছে, কারণ চিফের বিহেভিয়ার ওরকমই ছিল। সে যাকে পাচ্ছিল তাকে উল্টাপাল্টা বলছিল, এমনকি নিজেই স্বীকার করছিল যে আমি সব সৈন্যদেরকে মেরে ফেলেছি। তো এরপরে অনেক মাস পার হয়ে যায়, আর আমরা দেখতে পাই যে ওই ডাইনিটা একটা বাচ্চার জন্ম দিয়েছে। আর এখন সেই বাচ্চাটার সঙ্গে হাসি খুশি ভাবেই মানে একটা মানুষ হিসেবে তার বাকি জীবনটা পার করে দেবে। আর এখানেই আমাদের আজকের মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এখানে আমি তোমাদের কিছু বিষয় ক্লিয়ার করে রাখি। ওই ডাইনিটা সমস্ত সৈন্যদেরকে মেরে ফেললেও চিপকে মারছিল না, কারণ সে ভালো করেই জানতো আর সে ডিমনের সঙ্গে এরকমই ডিল করেছিল যে সে চিপের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে একটা সন্তানকে পৃথিবীতে আনবে, যাকে সে তার নিজের মতোই মানুষ করতে পারবে, মানে তার পরবর্তী উত্তরসূরি। এই কারণে সে সমস্ত সোলজারদেরকে মারলেও চিপকে আর মারে না। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? আসলে এই গল্পটা ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়। তো গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।